দেখো এই যে এখন পরবর্তী যা আলোচনার অংশ সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বিগ্রহ হচ্ছে দুই প্রকার, লৌকিক বিগ্রহ, অলৌকিক বিগ্রহ। হুম। এবং লৌকিক বিগ্রহ হচ্ছে বাক্যে প্রয়োগযোগ্য, অলৌকিক বিগ্রহ হচ্ছে বাক্যে প্রয়োগযোগ্য নয়। এবং বৃত্তি দেখেছি। বৃত্তি কাকে বলে না, বৃত্তি হচ্ছে পরার্থাভিধানম বৃত্তি, পরের অর্থকে যে অভিধান করে, কথন করে, তাই হচ্ছে বৃত্তি। আর বৃত্তির অর্থকে বোঝায় এমন বাক্য হচ্ছে বিগ্রহ। বৃত্তি অর্থ অববোধকম বাক্যম বিগ্রহ। বৃত্তির যে অর্থ, সেই অর্থের যে অববোধক বাক্য, তাই হচ্ছে বিগ্রহ। আশা করি এগুলো সব মনে আছে আমাদের। আশা করি এগুলো সব মনে আছে। বৃত্ত্যর্থাববোধকম বাক্যম বিগ্রহ। ঠিক আছে। বৃত্তি হচ্ছে, বিগ্রহ হচ্ছে বৃত্তির অর্থকে যে বুঝিয়ে দেয়, সেটাই হচ্ছে বিগ্রহ। এরকম বলে তারপর আমরা লৌকিক বিগ্রহ, অলৌকিক বিগ্রহ দেখছিলাম। আজকে আমরা কি দেখব, পরবর্তী যে আলোচনার অংশ, দেখো সেটা এই যে সমাস যে হয়, সমাস কাকে কেন্দ্র করে হয়? সমাস হয় কাকে কেন্দ্র করে, মানে কাদের মধ্যে সমাস হয়? উত্তর কি হবে? এক বা একাধিক পদের মধ্যে। হ্যাঁ, এক বা একাধিক পদের মধ্যে হয়। এক বা একাধিক পদের মধ্যে সমাস হয়। একদম। তার মানে সমাস নামক যে ব্যাপারটা, সেটা হচ্ছে পদকে কেন্দ্র করে হয়, তাই তো? হ্যাঁ স্যার। সমাস নামক যে ব্যাপারটা বা সমাস নামক যে বৃত্তি, সেটা হচ্ছে পদকেন্দ্রিক, পদকে কেন্দ্র করে হয়ে থাকে, পদকে কেন্দ্র করে হয়ে থাকে, অন্য কিছুকে কেন্দ্র করে হয় না, বর্ণকে নয়, পদকে কেন্দ্র করে। ঠিক আছে। তাই এই নিয়ে একটা সূত্র আছে যে সমর্থক পদবিধি, যেটা সমাস প্রকরণের সবথেকে একটা গুরুত্বপূর্ণ সূত্র বলতে পারো, যে সমর্থক পদবিধি। অর্থাৎ আমরা পড়ব সূত্রটা এখন। সমর্থক পদবিধি সূত্রের অর্থ কি দেখব অল্প করে। সমর্থক পদবিধি মানে সমাস হচ্ছে একটা পদবিধি। ঠিক আছে। সমাস হলো একটা পদবিধি, অর্থাৎ পদকে আশ্রয় করে যে বিধি উৎপন্ন হয় তাই হচ্ছে পদবিধি, বা পদকে আশ্রয় করে যে বিধি, বিধান বা কার্য, বিধি মানে কার্য বা বিধান। ঠিক আছে। বিধি মানে বিধান বা কার্য, সমাসরূপ যে কার্য বিধান, স্যার সেটা পদ। লেখাটা আর একটু বড় করা যাবে? ঠিক আছে। তাহলে কি হলো, যে সমাজকে পদকে কেন্দ্র করে বা পদকে আশ্রয় করে যে বিধি হয়, সেটাই হচ্ছে পদবিধি। ঠিক আছে। যে পদকে আশ্রয় করে যে বিধি বা বিধান বা কার্য করা হয়, তাকে বলা হয় সমাস। অর্থাৎ সমাস হলো একটি পদসম্বন্ধী বিধি বা বিধান। সমাস হচ্ছে একটা পদসম্বন্ধী বিধান, অর্থাৎ পদকে কেন্দ্র করে হয়, এক বা একাধিক পদকে নিয়ে হয়। ঠিক আছে। কিন্তু কিরকম পদ?
কীরকম পদ, একটা উদাহরণ দিয়েছে দেখো, সমর্থক পদবিধি। সমর্থক পদবিধি অর্থাৎ যে পদগুলোকে নিয়ে সমাস হবে, যে পদগুলোকে নিয়ে সমাস হবে সেই পদগুলিকে সমর্থ হতে হবে। সমর্থ হতে হবে মানে সমর্থ না হলে, মানে সমর্থ মানে ওই পদগুলোর মধ্যে যদি সামর্থ্য না থাকে তাহলে কিন্তু সেখানে আবার সেই পদগুলোকে নিয়ে সমাস হবে না। যে পদগুলোর মধ্যে সামর্থ্য থাকে না, যদি পদের মধ্যে সামর্থ্য না থাকে তাহলে কিন্তু সেই পদগুলোকে নিয়ে সমাস হবে না। এটা মাথায় রাখতে হবে। কি বললাম, যে সমাস সেখানেই হবে বা সমাস সেই পদগুলোকে নিয়েই হবে যে পদগুলোর মধ্যে সামর্থ্য থাকবে। সামর্থ্য মানে সমর্থ বিশিষ্ট, ঠিক আছে, সমর্থ বিশিষ্ট। যে পদের মধ্যে সামর্থ্য থাকবে সেই পদগুলোকে নিয়েই সমাস হবে। যে পদের মধ্যে সামর্থ্য থাকবে না সেই পদের মধ্যে সমাস হয় না, ঠিক আছে। তাহলে সমর্থ মানে যে সমর্থ যে পদসমূহ তাদের মধ্যেই সমাস হয়ে থাকে, ঠিক আছে। সমর্থ যে পদসমূহ তাদের মধ্যেই সমাস হয়ে থাকে। তার মানে যে পদসমূহের মধ্যে সামর্থ্য থাকে তাদের মধ্যেই সমাস হয়, ঠিক আছে। এখন এই যে সামর্থ্য আবার দুই প্রকার, ঠিক আছে। বা সামর্থ্য পুনরায় দুই প্রকারের হয়। এক হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণ, আর দুই হচ্ছে একার্থী ভাব। সামর্থ্য দুই প্রকার, একটা হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণ, একটা হচ্ছে একার্থী ভাব। ব্যাপেক্ষা লক্ষণ আবার তিন প্রকার, ঠিক আছে। কিরকম ব্যাপেক্ষা লক্ষণ? তোমরা জানো যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, তিন আসক্তি, এই তিনটে হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণের অন্তর্গত। আর একার্থী ভাব বলতে ওই যাকে বৃত্তি বলা হয় সেটা হচ্ছে একার্থী ভাব। দেখো বলবো পরে। তাহলে কি বললাম, যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই তিনটে হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণের অন্তর্গত। এখন আকাঙ্ক্ষা কি না, আকাঙ্ক্ষা হচ্ছে একম পদম শ্রুত্বা পদান্তরস্য শ্রবণেচ্ছা আকাঙ্ক্ষা। এটা আমি নিজের মতো করে লিখলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি শ্রোতুহু জিজ্ঞাসা রূপা আকাঙ্ক্ষা এরকম সাহিত্য দর্পণে আছে, আরও ভাষা পরিচ্ছেদে অন্য আছে, আরও অন্য অন্য জায়গায় আছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে একটা সহজ করে লিখলাম, একম পদম শ্রুত্বা পদান্তরস্য শ্রবণেচ্ছা আকাঙ্ক্ষা। দেখো যদি তোমাদেরকে বলা হয়, এটা আমি বললাম যে জানো তো, উদাহরণ দিচ্ছি, দেখো জানো তো রাজার বলে থেমে গেছি, ঠিক আছে। ধরো ক্লাসে অনেকে এসছে, ক্লাসে এসেই জাস্ট
ঢুকলাম, ঢুকে বা জাস্ট ক্লাসে গিয়ে বললাম এই চুপ 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 চুপ, জানো তো না কি হয়েছে স্যার, কি হয়েছে জানো তো, রাজার। এই রাজার বলে আমি থেমে গেছি। যখন রাজার বলে আমি থেমে গেছি, সবাই কিন্তু ওয়েট করছে রাজার কি, রাজার কি। দেখো, একম পদম শ্রুত্বা, একটা পদ শোনার পরে, পদান্তরস্য মানে অন্য আরেকটা পদের যে শ্রবণের ইচ্ছা, শ্রবণের ইচ্ছা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে? তার মানে আমি, ওরা সবাই অধীর আগ্রহে আছে রাজার কি, স্যার কিছু একটা বলবে, রাজার কি কিছু একটা বলবে, এই যে শ্রবণের যে ইচ্ছা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। তখন বললাম যে রাজার পুরুষ। ও রাজার পুরুষ, ঠিক আছে, রাজার পুরুষ যাচ্ছে। প্রথমে রাজার বলে থেমে গিয়েছিলাম, অনেকক্ষণ 2 মিনিট 1 মিনিট পরে বললাম যে পুরুষ যাচ্ছে। দেখো, এই যে রাজার এটা বলে যখন থেমে গেলাম, তারপরে যে শ্রোতা, তাদের মধ্যে একটা শ্রবণের ইচ্ছা জেগেছিল। তার মানে এই যে রাজার এটা বলার পরে আর একটা পদের শ্রবণের ইচ্ছা জেগেছিল, সেই ইচ্ছাটা কখন নিবৃত্তি হলো, যখন পুরুষ যাচ্ছে এটা শোনার পরে। তাহলে এই যে রাজার এবং পুরুষ, এই দুটো পদের মধ্যে আকাঙ্ক্ষা আছে। এই দুটো পরস্পর, এই দুটি পদ পরস্পর সাকাংশ পদ। সাকাংশ মানে আকাঙ্ক্ষা বিশিষ্ট। ঠিক আছে? মানে বলতে পারি রাজার পদটি শ্রবণের পর পুরুষ এই পদটির শ্রবণেচ্ছা জেগেছিল শ্রোতার মনে, তাই এই দুটি পদ সাকাংশ পদ। দেখো, তার মানে এই পদগুলোর মধ্যে সমাস হতে পারে। মানে যে পদের মধ্যে, দেখো মানে আমাদের আলোচনা কোথা থেকে শুরু হলো আজকে, ভাবো, সমাস হয় পদের মধ্যে, সমাস হয় দুটো পদ, মানে এক বা এক নয় একাধিক পদের মধ্যে। কিন্তু সেই পদগুলো কীরকম হতে হবে? সেই পদগুলো হতে হবে সামর্থ্য বিশিষ্ট। সেই পদগুলো হতে হবে সামর্থ্য বিশিষ্ট। মানে সামর্থ্য নেই এমন পদের মধ্যে সমাস হওয়া চলবে না। সামর্থ্য নেই এমন পদের মধ্যে সমাস হওয়া চলবে না। তাহলে সামর্থ্য বিশিষ্ট পদের মধ্যে সমাস হতে হবে। তা সামর্থ্য কি? সামর্থ্য 2 প্রকার। কি কি? ব্যাপেক্ষা লক্ষণ এবং একার্থী ভাব। সামর্থ্য পুনরায় 2 প্রকার, ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব। তা ব্যাপেক্ষা লক্ষণ আবার 3টে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা পড়লাম, মানে আমরা এখন পদগুলি, মানে যে পদগুলোকে নিয়ে সমাস হবে সেই পদগুলোর সামর্থ্য বিচার করছি। মানে সেই পদগুলো কেমন হবে, যে পদগুলো নিয়ে সমাস হবে। আচ্ছা, আর একটা বলি, যে পদগুলোকে নিয়ে সমাস হয় সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। যে পদগুলোকে নিয়ে সমাস হয় সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। এটা মাথায় রাখবে। যে পদগুলিকে নিয়ে সমাস হয় সেই পদগুলিকে বলা হয় সমস্যমান পদ, সমস্যমান পদ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, সমস্যমান পদ। এখন তাহলে কি বললাম, যে তাহলে যে পদের মধ্যে সমাস হবে সেই পদটাকে হতে হবে আকাঙ্ক্ষা বিশিষ্ট। যে পদ দুটির মধ্যে সমাস হবে সেই পদ দুটিকে হতে হবে আকাঙ্ক্ষা বিশিষ্ট বা সাকাংশ পদ হতে হবে। ঠিক আছে? পরবর্তী দেখো, যোগ্যতা। যোগ্যতা হচ্ছে অর্থাবাধ যোগ্যতা। এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে? অর্থাবাধ যোগ্যতা অর্থাৎ ব্যবহারিক জগতে যদি অর্থের বাধা না হয়, সেই রকম
পদের মধ্যে সেই রকম পদের মধ্যে সমাস হবে বা ব্যবহারিক জগতে যদি অর্থের বাধা না থাকে না হয় সেই রকম বা সেই পদ সমূহকে বা সেই পদসমূহের মধ্যে যোগ্যতা আছে এইরূপ চিন্তা করতে হবে। ঠিক আছে, মানে কীরকম, ধরো বলা হয় বন্যিনা, আচ্ছা উদাহরণ, জলেন সিঞ্চতি, জলেন সিঞ্চতি। এখন এই যে জলেন সিঞ্চতি, সেচন ক্রিয়া জলের দ্বারা সম্ভব, হ্যাঁ কি না? সেচন ক্রিয়া জলের দ্বারা সম্ভব। তার মানে দেখো এখানে আমাদের ব্যবহারিক জগতে অর্থের কোনো বাধা নেই। অর্থের মানে কি? অর্থ মানে যে সেচন ক্রিয়াটা করতে কোনো বাধা নেই। সেচন ক্রিয়া করতে কোনো বাধা নেই। বাস্তবিক ক্ষেত্রে জলের দ্বারা সেচন ক্রিয়া সম্ভব। এখন কেউ ধরো বলল যে এইরকম যে বন্যিনা সিঞ্চতি, এটা কি সম্ভব? না স্যার। কারণ এখানে বন্যির দ্বারা সেচন ক্রিয়া সম্ভব নয়। বাস্তবে বন্যির দ্বারা সেচন ক্রিয়া সম্ভব নয়। তাই এখানে বন্যিনা সিঞ্চতি, এখানে কিন্তু যোগ্যতা নেই। ঠিক আছে, বন্যিনা সিঞ্চতি, বন্যির দ্বারা সেচন ক্রিয়া সম্ভব নয়, তাই এখানে যোগ্যতা নেই। এখানে তাই যে পদের মধ্যে যোগ্যতা নেই সেই পদসমূহকে নিয়ে সমস্যা হয় না। যে পদের মধ্যে যোগ্যতা থাকে না সেই পদসমূহকে নিয়ে সমস্যা হয় না। তৃতীয়ত হচ্ছে সন্নিধি বা আসক্তি বা সন্নিধি। ঠিক আছে না, পদানাম অবিলম্বেন উচ্চারণম সন্নিধি আসক্তির বা। পদগুলির অবিলম্বে উচ্চারণই হল সন্নিধি বা আসক্তি। অর্থাৎ কি বলছে, ধরো তুমি একটা পদ তুমি সকালে উচ্চারণ করলে, তুমি মাকে বোঝাতে চাইছো যে মা সন্ধ্যাবেলায় আমি একটু বাজারে যাব, এই ব্যাপারটা মাকে বোঝাতে চাইছো। তা তুমি সকাল 8টার দিকে বলেছো মা, 10টায় বললে আমি, 12টায় বললে একটু, 2টোর সময় বললে আজ, 4টের সময় বললে বাজারে, 6টার সময় বললে ঘুরতে, 7টায় বললে যাব। ঠিক আছে, তুমি ঘুরছো ফিরছো, 8টার সময় বললে মা, 12টার সময় আমি, 2টোর সময় আজ। মানে পূর্বের পদরা যে বলেছ, মা যখন ডেকেছো তারপরে 12টার সময় যাবার বলছো যে 8টার সময় বলেছো যে মা, 10টার সময় বলছে আজ। এই যে পূর্বের যে পদটা উচ্চারণ করেছিলে সেই পদের সঙ্গে যখন দ্বিতীয় পদটা উচ্চারণ করলে তখন লিঙ্ক হারিয়ে ফেলেছে, এ সম্বন্ধ হারিয়ে ফেলেছে। আবার যখন তৃতীয়বারে উচ্চারণ করলে আমি, মা আমি আজ, ঠিক আছে, তৃতীয় পদে উচ্চারণ করলে আজ, যখন 12টার সময় আজ উচ্চারণ করলে তখন 8টার সময় উচ্চারিত মা, 10টার সময় উচ্চারিত আমি, এই দুটো পদ তখন লিঙ্ক হারিয়ে ফেলেছে, এদের সঙ্গে কোনো আর যোগ নেই। আবার 2টোর সময় বললে যে একটু, 4টের সময় বাজারে, 6টার সময় যাব, 7টার সময় ঘুরতে,
যখন লাস্ট বললে ঘুরতে, তখন পূর্বের যে পদগুলো অলরেডি কেউ কারোর সঙ্গে যোগ নেই, লিঙ্ক হারিয়ে ফেলেছে। ঠিক আছে, অতএব মানে এইগুলো হচ্ছে বিলম্বে উচ্চারণ হয়ে যাচ্ছে, এইগুলো বিলম্বে উচ্চারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে পদগুলো যদি বিলম্বে উচ্চারিত হয় সেখানে কিন্তু সমাস হয় না, পদগুলো যদি বিলম্বে উচ্চারিত হয় সেখানে কিন্তু সমাস হবে না, পদগুলোকে অবিলম্বে উচ্চারিত হতে হবে। সেই জন্য দেখো পদগুলির অবিলম্বে উচ্চারণ হলো সন্নিধি। যদি কেউ মা আমি আজ বাজারে যাব, এই বাক্যটিকে মধ্যে বিদ্যমান প্রতিটি পদকে 2 ঘন্টা অন্তর অন্তর মায়ের সম্মুখে উচ্চারণ করে, তখন এই পদগুলি অত্যন্ত বিলম্বে উচ্চারিত হওয়ার জন্য এদের মধ্যে কোনো আসক্তি থাকে না। সেই জন্য এই রকম পদসমূহের মধ্যে সমাসও হবে না। ঠিক আছে, এই রকম পদসমূহের মধ্যে সমাসও হবে না। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা সবাই বুঝতে পেরেছো মোটামুটি যা বললাম? সৌরভ, যারা সবাই আছে এখানে গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা পড়ছিলাম যে সমাস, ঠিক আছে, সমাস পড়ছিলাম, এবং সমাস কাদের মধ্যে হবে না, সমাস হবে পদের মধ্যে। কিরকম পদ না, সমর্থ বিশিষ্ট পদ বা সামর্থ্য পদের মধ্যে সমাস হবে। সামর্থ্য পদের মধ্যে হবে, কিন্তু সামর্থ্য আবার 2 রকম, একটা হচ্ছে একার্থী ভাব আর একটা হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণ। ব্যাপেক্ষা লক্ষণ আবার 3টে, একটা হচ্ছে কি কি ব্যাপেক্ষা লক্ষণ? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। সন্নিধি, আসক্তি। তার মানে ভেবে দেখো যে 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 পদসমূহের মধ্যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি থাকবে না, ঠিক আছে, যে পদের সমূহের মধ্যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি থাকবে না, সেই পদের মধ্যে কিন্তু সমাস হবে না। ঠিক আছে, কি বললাম? যে পদের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে না সেই পদের মধ্যে সমাস হবে না, যে পদের মধ্যে যোগ্যতা থাকবে না সেই পদের মধ্যে সমাস হবে না, যে পদের মধ্যে আসক্তি থাকবে না সেই পদকে নিয়েও সমাস হবে না। তাহলে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই 3টে খুব গুরুত্বপূর্ণ। এই 3টে খুব গুরুত্বপূর্ণ ইয়ে করার, সমাস হওয়ার জন্য। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই 3টে খুব গুরুত্বপূর্ণ। এই 3টে না থাকলে কিন্তু সেই পদের মধ্যে সমাসই হবে না। এখন কিরকম দেখো, এই যে আকাঙ্ক্ষা বললাম, এরকম আছে যে কেউ ধরো উচ্চারণ করলে এরকম গৌ রস্য পুরুষ হস্তি শকুনি মৃগ ব্রাহ্মণ, বা এইরকম একটা উচ্চারণ করলো। দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। দেখো গৌহু একটা, অশ্ব একটা, পুরুষ, হস্তি, শকুনি, মৃগ, ব্রাহ্মণ, অনেকগুলো পদ আছে।
কিন্তু এই যে অনেকগুলো পদ আছে এদের মধ্যে কিন্তু সমাস হবে না। কেন হবে না? এদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। গৌ, অশ্ব, পুরুষ, হস্তি, শকুনির, মৃগ, এইরকম কোনো আকাঙ্ক্ষা নেই। আকাঙ্ক্ষা না থাকার জন্য এদের মধ্যে সমাস হবে না। কিন্তু যখন বলবো রাজার, রাজার এইরকম বলার পরেই স্যার রাজার কি? রাজার পুরুষ, নাকি রাজার প্রাসাদ, নাকি রাজার কোন একটা বৃক্ষ, নাকি রাজার পাখি? এই যে রাজার এরকম বলার সঙ্গে সঙ্গে একটা আকাঙ্ক্ষা জেগেছে। ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে সমাসের, সমাস হবে তার হেতু, সমাসের হেতু। কিন্তু যেখানে আকাঙ্ক্ষা থাকে না, গৌ, রস্য, পুরুষ, হস্তি, শকুনির, মৃগ ইত্যাদি বাক্যে যেখানে আকাঙ্ক্ষা থাকে না, এইরকম বাক্যে যেখানে আকাঙ্ক্ষা থাকে না সেখানে সমাস হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে সমাস হয় না। আর ইয়েটা দেখালাম, ওই যে যোগ্যতা, বন্যিনা সিঞ্চতি, এখানে যোগ্যতা নেই, কারণ আগুনের দ্বারা সেচন হয় না। আর আসক্তির দেখালাম যে পদগুলো যদি অবিলম্বে উচ্চারণ হয় তখনই কিন্তু সমাস হবে। পদগুলো যদি অনেক বিলম্বে উচ্চারিত হয় সেখানে কিন্তু সমাস হবে না। ঠিক আছে। আচ্ছা, একটা সূত্র আছে, এই যে এই নিয়ে একটা সূত্র আছে সহসুপা। সূত্রের সহসুপা, এইগুলো মানে সমাসে প্রবেশ করতে গেলে এগুলো জানতে হবে, না হলে হবে না। সহসুপা। না কিরকম? সুবন্ত পদের সমাস হবে বা সমর্থ সুবন্ত পদের সঙ্গে অন্য সুবন্ত পদের হবে। সমর্থ সুবন্ত পদের সঙ্গে অন্য সুবন্ত পদের সমাস হবে, এরকম হচ্ছে অর্থ। তাই দেখো বলল যে এখানে বলল যে যে দুটো পদের মধ্যে সমাস হবে সেগুলো সুবন্ত হবে, সেগুলো সুবন্ত হবে। যদিও এটা সামান্য নিয়ম, তিঙন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সমাস হয়, সেগুলো বেদে হয়, এখানে হয় না, লোকে হয় না, বেদে হয়। ঠিক আছে, কি বললাম? সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সমাস হবে। সুবন্ত পদ আমরা জানি রামহ, শ্যামহ, লতা, সীতা, গীতা, এগুলো হচ্ছে সব সুবন্ত পদ। তাই সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সমাস হবে। অন্য পদের সমাস হয়, তিঙন্তেরও হয়, কিন্তু সেটা এখানে নয়, সেটা বেদে হয়। যাই হোক, আমরা এখন কি পড়লাম না সহসুপা, যে সমর্থ সুবন্ত পদের। আর সমর্থ বলতে কি তা আমরা দেখলাম, সমর্থ বলতে কি তা আমরা দেখলাম যে সমর্থ বলতে তিনটে ব্যাপেক্ষা লক্ষণ যেগুলো আছে সেইগুলো। এখন দেখো আমরা যে একবারে সমাসের মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, যে সমাস কয় প্রকার, সমাস কয় প্রকার। দেখো, যদি বলতেই হয় সমাস কয় প্রকার, তাহলে প্রথমত দুটো সিদ্ধান্ত আসে। একটা হচ্ছে ভট্টজি দীক্ষিত তার মত, এবং আরেকটা হচ্ছে যে বরদরাজ যিনি আছেন তার সিদ্ধান্ত। ঠিক আছে, ভট্টজি দীক্ষিত আর বরদরাজ।
বরদরাজ যদিও অন্য একটা মত স্বীকার করে তিনি বলেছেন, কিন্তু ভট্টজি দীক্ষিত যেটা বলেছেন সেটাই আমরা দেখবো এখানে। সমাসের প্রকারভেদ। দেখো, প্রথম হচ্ছে অব্যয়ীভাব, 2 হচ্ছে তৎপুরুষ, 3 হচ্ছে বহুব্রীহি এবং 4 হচ্ছে দ্বন্দ্ব। অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, 4 প্রকার সমাস। এই যে 4 প্রকার সমাস, বা এটা উল্টোভাবেও লেখা যায়, অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, উল্টোভাবেও লেখা যায়। এখন এদের মধ্যেই অন্যগুলোও চলে আসবে। অন্যগুলো মানে আরও যে বিভাগ আছে, বা এখানে বরদরাজ কি স্বীকার করেন, এখানে একটা স্বীকার করেন যে কেবল সমাস, কেবল সমাস, ঠিক আছে। এখানে অন্য কোনো আচার্য এই 4টি বিভাগ বা এই 4টি ভেদ অতিরিক্ত অপর একটি ভেদ স্বীকার করেন, সেটি হলো কেবল সমাস, ঠিক আছে। কেবল সমাসের ভেদ স্বীকার করে। কেবল সমাসটা হচ্ছে এই 4টে থেকে অতিরিক্ত, এই 4টে থেকে অতিরিক্ত একটা কেবল সমাস। এখন দেখো, এই 4টে সমাসের কিছু বৈশিষ্ট্য আছে না। অব্যয়ীভাব বৈশিষ্ট্য, প্রথমত আমাদের কতকগুলো স্বীকৃত অব্যয় আছে, কতকগুলো স্বীকৃত অব্যয়, মানে যে অব্যয় প্রকরণ আছে সেখানে কতকগুলো অব্যয় আছে। এখন সেইগুলো অতিরিক্ত, সেইগুলো অতিরিক্ত মানে সেইগুলো ভিন্ন। আমাদের অব্যয় প্রকরণে যে কতকগুলো অব্যয় আছে, কতকগুলো মানে কি বেশ আছে। যেমন স্বরাদি নিপাতম অব্যয়ম বলে একটা সূত্র আছে, স্বরাদি নিপাতম অব্যয়ম। সেখানে আছে যে স্বর, অন্তর, প্রাতর, পুনর, এরকম উচ্চই, নিচই, এরকম অনেক অব্যয় আছে সেখানে। আমি দিচ্ছি, দেখো গ্রুপে। এখন ওই যে প্রসিদ্ধ অব্যয়, সেই অব্যয়গুলো বাদ দিয়ে, সেই অব্যয়গুলো বাদ দিয়ে দিলাম, দেখো গ্রুপে, সেই অব্যয়গুলো বাদ দিয়ে অব্যয়ীভাব সমাসে কি হয়? অব্যয়ীভাব সমাসে মানে অব্যয়ীভাব সমাস হয় যে পদগুলোকে নিয়ে, বা অব্যয়ীভাব সমাস বিশিষ্ট যে পদটা, মানে যে দুটো পদকে নিয়ে অব্যয়ীভাব সমাস গঠিত হবে, এবং সমাস বিশিষ্ট যে পদটা হবে, মানে বৃত্তি পদটা, বৃত্তি মানে বুঝতে পারছো, রাজপুরুষ, এটা বৃত্তিপদ। অব্যয়ীভাব সমাস বিশিষ্ট যে পদটা হবে, সেই পদটা অব্যয় হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ ধরো আমি বলছি যে কৃষ্ণস্য সমীপম, এটা একটা এখানে অব্যয়ীভাব সমাস হবে, ঠিক আছে। তাহলে কৃষ্ণ এটাও অব্যয় নয়, সমীপ এটাও অব্যয় নয়, ঠিক আছে। বা সমীপটা অব্যয় হতে, সমীপ, হ্যাঁ, এটা অব্যয় হতে পারে, ঠিক আছে। সমীপটা অব্যয় তো। হ্যাঁ, সমীপ অব্যয়, ঠিকই বলেছো। মানে যাই হোক, তাহলে কি বললাম, কৃষ্ণস্য এটা অব্যয় নয়, কিন্তু সমীপটা অব্যয়। এখন এই দুটোকে নিয়ে যে আমার অব্যয়ীভাব সমাস রূপটা হবে, যে উপকৃষ্ণম, এটা কিন্তু অব্যয় হয়ে যাবে। উপকৃষ্ণম এই পদটা কিন্তু অব্যয় হবে। অতএব অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য কি? প্রথমত সমস্ত পদটি বা বৃত্তিপদটি
অব্যয়ে পরিণত হবে। দ্বিতীয়ত, অব্যয়ী ভাব সমাসে পূর্বপদের প্রাধান্য ঠিক আছে, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য হয়, প্রাধান্য সিদ্ধ হয়। তাই লক্ষণ, লক্ষণ কি? পূর্বপদ প্রধান অব্যয়ীভাবঃ। মানে পূর্বপদের অর্থটা পূর্ব পদার্থ প্রধান বা পূর্বপদ প্রধান বা একই, ঠিক আছে। পূর্ব পদার্থ প্রধান, পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাবঃ। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে দেখো আগেই বললাম যে এখানে যে যথা কৃষ্ণস্য সমীপম, তারপরে যে রূপটা হবে যে উপকৃষ্ণম, এখানে পূর্বপদ কোনটা? এটা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে, এটা হলো পূর্বপদ, এর অর্থের এখানে প্রধান, ঠিক আছে। উপ এর অর্থটা প্রধান, তাই পূর্বপদ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যারা অন্য কিছুর জন্য ভাবছো এই সমাস প্রকরণটা পড়ছি, হ্যাঁ, অন্য কোনো পরীক্ষার জন্য, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি 20টা যে নিপাত আছে বা উপসর্গ আছে সেগুলো কি অব্যয়? ওইগুলো অব্যয় কিনা, তাই তো? হ্যাঁ স্যার। অব্যয়ের স্বরাদি নিপাতম অব্যয়ম, এর মধ্যে কি আসছে এইগুলো? মানে পুরো লিস্টটা দেখতে হবে, আসছে। না স্যার, এগুলো স্যার ওই যে প্র পড়া অপসম নিয়ব অনুনির ওই যে বুঝতে পেরেছি। উপসর্গগুলো রয়েছে ওইগুলো বলছি। উপসর্গগুলোর প্রথমত গতি সংজ্ঞা হয়, প্রপরা এদের উপসর্গ সংজ্ঞা হয়, কিন্তু অব্যয় সংজ্ঞা কোথায় হয়? অব্যয় সংজ্ঞা হয় না যতটা সম্ভব, আমি দেখে বলতে হবে, ঠিক আছে, একটু দেখে বলবো, দেখে জানিয়ে দেবো, ঠিক আছে। আর স্যার ওই উপকৃষ্ণম, এখানে এটাও তো উপসর্গ, এটা কারণ ওই যে উপসর্গ, হুম, উপসর্গ, কিন্তু এখানে যখন আমি উপকৃষ্ণম মানে একটা উপসর্গ, ঠিক আছে, কিন্তু এটা বলবো আস্তে আস্তে, যেখানে যখন আমি উপকৃষ্ণম হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা অব্যয়, মানে সম্পূর্ণ যে রূপটা এটা অব্যয় হয়ে যাচ্ছে। আচ্ছা উপ ইটসেলফ, এখানেও তুমি উপসর্গ বলতে পারবে না, কারণ উপসর্গ তখনই হয় যখন সেটা ক্রিয়ার আগে যুক্ত হয়। উপসর্গ তুমি বলতে পারবে না, কারণ আচ্ছা, ওখানে উপসর্গ মানে ক্রিয়ার আগে যুক্ত হবে, আর হ্যাঁ এখানে একদম, টোটালটাই মানে অব্যয় হচ্ছে। সূত্রটা আছে যে উপসর্গাহ ক্রিয়ায়োগে, এটা মানে অনু বা পরা প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখনই উপসর্গ সংজ্ঞা লাভ করবে। মানে সাপোজ ধরো বা সাপোজ ধরো অনু, এটা কিন্তু উপসর্গ নয়, মানে এই অবস্থায় উপসর্গ নয়। যখন বলবো ভবতি তখন কিন্তু অনুর উপসর্গ হলো, অনুটা উপসর্গ হলো। দেখো বোঝা গেল, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। মানে যখন অনু, এটা কিন্তু উপসর্গ নয়, যখন অনুভবতি বলবো তখন কিন্তু এটা উপসর্গ হবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, হ্যাঁ যেহেতু স্যার। যেহেতু ভবতি এটা ক্রিয়া,
যেহেতু ভবতি ক্রিয়া, হ্যাঁ সেই জন্য ক্রিয়ার সঙ্গে হ্যাঁ যুক্ত হয়ে গেল উপসর্গ হয়ে গেল। কিন্তু এখানে তো উপ, এটা তো কৃষ্ণম, এটা তো ক্রিয়া নয়। কৃষ্ণম যেহেতু ক্রিয়া নয়, না। এটা এখানে হুম। উপসর্গও হবে না। এই উপটা এজন্য আনা হয়, এই সমীপ অর্থের বোধক হচ্ছে উপ। সমীপ অর্থের বোধক হচ্ছে উপ, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। এইগুলো অব্যয়ী হবে, ঠিক আছে। উপ এগুলো অব্যয়ী হবে। এখন কোন সূত্র দিয়ে বিধান হচ্ছে একটু দেখতে হবে। উপপ্রভৃতি এগুলো অব্যয় হবে। হুম, ঠিক আছে। তাহলে যা আমরা দেখলাম, এরপরে কিছু আমরা আরো ইয়ে দেখব। এটা গেল যে অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্যকে দেখলাম। এখন তৎপুরুষ সমাস, ঠিক আছে। তা আচ্ছা, ওগুলো পরে হবে, যখন তৎপুরুষ সমাস করো তখন করাবো। এখন দেখো, যখন সমাস হয়, ধরো যে সমাস হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো যে রাজ্ঞঃ পুরুষঃ, এটা কোন সমাস? এটা রাজ্ঞঃ ষষ্ঠী পুরুষঃ, তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজ্ঞঃ পুরুষঃ। তাহলে এখানে একটা সূত্র আছে ষষ্ঠী। ষষ্ঠী, এই সূত্র দ্বারা এর ষষ্ঠী তৎপুরুষ সমাস সংজ্ঞা হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে, এটা সমাস হলো ষষ্ঠী এই সূত্র দ্বারা। একটা সূত্র হচ্ছে ষষ্ঠী, এই সূত্র দ্বারা এই যে অংশটা রাজ্ঞ পুরুষ, এটা সমাস সংজ্ঞা প্রাপ্ত হলো। রাজ্ঞঃ পুরুষঃ, এই অংশটা সমাস সংজ্ঞা প্রাপ্ত হলো কোন সূত্র দ্বারা? ষষ্ঠী এই সূত্র দ্বারা সমাস সংজ্ঞা প্রাপ্ত হলো, ঠিক আছে। মানে এটা সমাস হয়ে গেল। আর তোমরা পড়েছো কিনা জানি না, হয়তো পড়নি। একটা সূত্র আছে যে কৃত্তদ্ধিত সমাসাশ্চ বলে সূত্র আছে। হ্যাঁ স্যার, পড়েছিলাম গ্রাজুয়েশনে। তদ্ধিত সমাসাশ্চ বলে সূত্র আছে না। এই যে কৃত প্রত্যয়ান্ত, তদ্ধিত প্রত্যয়ান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়। কৃত প্রত্যয়ান্ত, তদ্ধিত প্রত্যয়ান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়, ঠিক আছে। তাহলে কৃত প্রত্যয়ান্ত যে শব্দ, তার প্রাতিপদিক সংজ্ঞা হবে। তদ্ধিত প্রত্যয়ান্ত যে শব্দ, তার প্রাতিপদিক সংজ্ঞা হবে। এবং সমাসেরও প্রাতিপদিক সংজ্ঞা হয়। দেখো, এই অংশটার সমাস সংজ্ঞা হয়েছে হ্যাঁ কিনা? এই অংশটার সমাস সংজ্ঞা হয়েছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কোন সূত্র দিয়ে হয়েছে? কোন সূত্র দিয়ে হয়েছে? কৃত্তদ্ধি সমাস, ষষ্ঠী তৎপুরুষ, সরি ষষ্ঠী। ষষ্ঠী এই সূত্র দিয়ে হয়েছে। আবারও ভেবে দেখো, ষষ্ঠী হচ্ছে সমাস বিধায়ক সূত্র, এই সমাস সংজ্ঞা করছে। ষষ্ঠী এই সূত্রটা সমাস সংজ্ঞা করছে। আর কৃত্তদ্ধিত সমাসাশ্চ এটা প্রাতিপদিক সংজ্ঞা করছে। মানে আগে সমাস হবে, সমাস হলে তার প্রাতিপদিক সংজ্ঞা হবে। আগে সমাস হবে,
সমাস হলে তার প্রাতিপদিক সংজ্ঞা হবে, ঠিক আছে? আগে সমাস, তারপরে প্রাতিপদিক। যার সমাস সংজ্ঞা হবে তার প্রাতিপদিক সংজ্ঞা হবে, এগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। যার সমাস সংজ্ঞা হবে তার কি হবে? প্রাতিপদিক সংজ্ঞা হবে, ঠিক আছে? সমাস সংজ্ঞা না হলে প্রাতিপদিক সংজ্ঞা হবে না। তাই ষষ্ঠী এই সূত্র অনুসারে আগে সমাস সংজ্ঞা করলো, ষষ্ঠী তৎপুরুষ সমাস সংজ্ঞা হলো, তারপরে যেহেতু ওটা সমাস তাই কৃত্যুদ্ধৃত সমাসাশ্চ ওই সূত্র দ্বারা তার প্রাতিপদিক সংজ্ঞাও হলো, মানে এই রাগ্যহ পুরুষঃ এর প্রাতিপদিক সংজ্ঞা হলো। আচ্ছা, এটা এটা কিরকম বিগ্রহ? লৌকিক না অলৌকিক? এটা লৌকিক না লৌকিক অলৌকিক? এটা বিগ্রহ। লৌকিক। লৌকিক। লৌকিক বিগ্রহ, ঠিক আছে, ওটা লৌকিক বিগ্রহ। এরপরে রাগ্যহ পুরুষঃ এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। এরপরে একে অলৌকিক বিগ্রহে নিয়ে যেতে হবে। রাজন অস নস পুরুষ সু। পুরুষ সু, এটা হচ্ছে অলৌকিক, ঠিক আছে? এই অলৌকিক বিগ্রহ অবস্থায় এখানে সুপ্রত্যয় কোনগুলো আছে গো? অলৌকিক বিগ্রহ অবস্থায় সুপ্রত্যয় কোনগুলো আছে? অলৌকিক বিগ্রহ ওই তো ওস আর সুটা। আর সুপ, ইয়স আর সু। একদম ইয়স আর সুপ, এদের সুপ প্রত্যয়। এখানে একটা সূত্র লাগবে, সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ, ধাতু প্রাতিপদিকয়োঃ, সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং, ম্যাথের মতো। দেখো এই সূত্রের অর্থ কি? অর্থ হচ্ছে যার প্রাতিপদিক সংজ্ঞা হয় তার উত্তর, বা এরম বলতে পারো যে ধাতু এবং প্রাতিপদিকের সুপের লোপ হবে, মানে ধাতুর পরে যে সুপ তার লোপ হবে, এবং প্রাতিপদিকের পরে যে সুপ তার লোপ হবে। ধাতুর পরে যে সুপ তার লোপ এবং প্রাতিপদিকের পরে যে সুপ তার লোপ হবে। সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ। তাহলে দেখো এই যে এর প্রাতিপদিক সংজ্ঞা হয়েছিল মনে আছে? এই অংশটা প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে, হ্যাঁ কি না? কোন সূত্র দিয়ে হয়েছে? কোন সূত্র দিয়ে? কৃত্যুদ্ধৃত সমাসস্য। তার মানে এটারও প্রাতিপদিক সংজ্ঞা আছে, এটার প্রাতিপদিক সংজ্ঞা আছে, হ্যাঁ কি না? আছে। তাহলে এটারও প্রাতিপদিক সংজ্ঞা আছে, তাহলে প্রাতিপদিকের সুপের লোপ হবে। তাহলে প্রাতিপদিকের সুপের লোপ হবে কোনটা? মানে অস এবং সুয়ের লোপ হয়ে যাবে। সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ এই সূত্র অনুসারে অস এবং সুয়ের লোপ হবে। লোপ হয়ে কি হবে? রাজন এবং পুরুষ, রাজন এবং পুরুষ। এখানে একটা নিয়ম আছে, ঠিক আছে? একদেশ বিকৃতস্য অনন্যবৎ, একদেশ বিকৃতস্য অনন্যবৎ। দেখো এই অংশে প্রাতিপদিক ছিল, হ্যাঁ কি না? এই অংশে প্রাতিপদিক ছিল, হ্যাঁ কি না? এখন এই অংশ থেকে এর অস এবং সুটা কেটে বাদ গেছে, মানে ওদের কিছু অঙ্গকে কেটে বাদ দেওয়া হয়েছে। ধরো রাজন অস পুরুষ সু, এটা সম্পূর্ণ একটা শরীর, এর মধ্যে অস নামক একটা অঙ্গ তাকে বাদ দেওয়া হলো, সু নামক একটা অঙ্গ তাকে বাদ দেওয়া হলো, ঠিক আছে? বাদ দেওয়া হলো, দিয়ে কি থাকলো? রাজন অস। আচ্ছা, এটা প্রাতিপদিক ছিল, রাজন অস পুরুষ সু প্রাতিপদিক ছিল, হ্যাঁ কি না? প্রাতিপদিক ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, যখন অস এবং সু বাদ দেয়া হলো
তখন কি তাদের মধ্যে প্রাতিপদিকত্ব থাকবে, হ্যাঁ কি না? তোমাদের কি মনে হয় যখন অস না। এবং সু কেটে বাদ দেওয়া হলো তখন তাদের মধ্যে প্রাতিপদিকত্ব থাকবে, হ্যাঁ কি না? তোমাদের এমনি মত কি হয়, কি মনে হয়? থাকবে না। থাকবে না। বাকিদের কি মত? থাকবে না। আচ্ছা, বাকিদের থাকবে না কে বললো? সুজাতা? হ্যাঁ স্যার। একটা কুকুরের লেজকে কেটে বাদ দিলে সেটা কি অন্য প্রাণী হয়ে যাবে? না না না। মানে এই যে একদেশ বিকৃতস্য অনন্যবৎ, মানে এটার যে ব্যাখ্যা আছে ওখানে উদাহরণটা এরকমই আছে যে किसी कुत्ते को पूछ काट लेने के बाद वो कुत्ता ही रहेगा, এরকম ওখানে ব্যাখ্যাটা আছে। মানে একদম সরল করে বলা যায় একটা কুকুরের লেজটা কেটে নেওয়ার পরেও সে কুকুরই থাকে, অন্য কিছু হয়ে যায় না। অতএব এখানে অস এবং সু এটা বাদ দিলে ওটা প্রাতিপদিকই থাকে, প্রাতিপদিকই থাকে, অন্য কিছু হবে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে দেখো একদেশ বিকৃত। একদেশ বিকৃত মানে কি? দেখো এটা হচ্ছে সম্পূর্ণ অংশ, এটা সম্পূর্ণ অংশ, তার একদেশ হচ্ছে এটা, এটা একদেশ আর এটা একদেশ, একদেশ। ঠিক আছে, এই দুটোকে বিকৃত করা হলো মানে তাকে কেটে বাদ দেওয়া হলো, মানে তাকে তার লোপ করা হলো, বিকৃত হয়ে গেল। ধরো একটা আঙুল, তার একটা হাত, এটা সম্পূর্ণ অংশ, একটা হাতের থেকে একটা আঙুল হচ্ছে একদেশ, হাতের মধ্যে একটা আঙুল একদেশ, আঙুলটাকে কেটে গেল যা হোক কোনো কারণে, তাহলে সেই হাতটা বিকৃত হয়ে গেল। হাতটা বিকৃত হয়ে গেল মানে একদেশের বিকৃতের দ্বারা আঙুলটা যখন কেটে বাদ গেল সেই হাতটা বিকৃত হয়ে গেল, কিন্তু সে হাতটা তো সে হাতই থাকবে। অনন্যবৎ মানে কি? মানে ন অন্যঃ ইজগুল টু অনন্য, আর বত মানে ইজগুল টু মতো, বত মানে মতো। তার মানে অন্যঃ বত ন, অন্যবৎ ন। অনন্যবৎ মানে কি? মানে অন্যবৎ ন, অর্থাৎ অন্যবৎ ন ভবতি, অন্যের মতো হবে না। একদেশ বিকৃত হলেও, একদেশ বিকৃত হলেও সেটা অন্যের মতো হয়ে যায় না, সেই রকমই থাকে। দেখো বোঝা গেল, হ্যাঁ কিনা? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তাই ওর যে অস এবং সু বাদ গেলেও ওর মধ্যে প্রাতিপদিকত্ব অক্ষতই আছে, প্রাতিপদিকত্ব সেমই আছে, প্রাতিপদিকত্ব নষ্ট হবে না। তাহলে আমাদের কোন অবস্থায় আছি? রাজন পুরুষ। একটা সূত্র আছে, এইগুলো আমি জাস্ট বোঝার জন্য বলছি কি করে হচ্ছে। এটা একটা সূত্র আছে, নলোপ প্রাতিপদিকান্তস্য, প্রাতিপদিকান্তস্য। ঠিক আছে, এর কি অর্থ? না, এর অর্থ হচ্ছে যে প্রাতিপদিকের অন্তে বিদ্যমান নকারের লোপ হবে। বাস দেখো আমাদের আছে রাজন পুরুষ, এই যে নকারটা এটা প্রাতিপদিকের অন্তে বিদ্যমান। ঠিক আছে, এটা অন্তে বিদ্যমান, অতএব এর লোপ হয়ে যাবে, দিয়ে রাজ পুরুষ যোগ করলে রাজপুরুষ। এরপরে আবার সেই রাম শব্দের মতো সু আসবে, হ্যাঁ, রাজপুরুষ, সুয়ের লোপ হয়ে যাবে, উকারটা লোপ হবে, রাজপুরুষ রু হবে, আবার রাজপুরুষ এটা হবে, রাজপুরুষ এর এখানে অবসান সংজ্ঞা হয়ে রটা বিসর্গ হবে, দিয়ে রাজপুরুষ। এতটা প্রক্রিয়া করতে হবে এটাকে, কিন্তু এইগুলো যখন জেনে যাবে একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, একদমই সহজ মনে হবে।